জনাব জসিমউদ্দিন রহমানী, আপনার বক্তব্য নিয়ে আমি এই গত ২ দিনে যে পরিমাণে চাপে আছি, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে যেকোনোভাবেই। তারা কেউ অনুরোধ, কেউ কিছুটা আ উম ধমকের সুরে, কেউ পরামর্শ, প্লিজ এই শুক্রবারে যেন আপনাদের কেউ কালবেলা অফিসের সামনে না যায়। বলা হয়েছে যে আপনি বলেছেন আ কালবেলা দখল করে নেওয়া হবে। এইজন্য তারা আতঙ্কে আছে। আপনারা দখল করে ফেলেন কিনা, গণমাধ্যম দখল করলে নাকি তাদের মান-সম্মান কিছু থাকবে না। তো আমি জানি না শেখ হাসিনাকে কোন নিয়মে ক্ষমতা দখল করেছিল এখনকার যেই বিপ্লবী সরকার তারা। তো আপনি দখল বলতে কি বুঝাতে চেয়েছেন এবং আপনার বক্তব্য কি ছিল? জি, হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। মূলত আমাকে যেভাবে গোটা জাতির সামনে চিত্রায়িত করা হয়েছে, আমি বারবার নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি, আদালতে চেষ্টা করেছি, বের হওয়ার পরে চেষ্টা করেছি, কারাবন্দী থাকা অবস্থাতেও। আদালতে রাজীব হায়দার হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছিল, সেখানে 342 নামে যেখানে আসামির বক্তব্য শোনা হয়, সেখানে আমি স্পষ্ট বলেছিলাম যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কিংবা গুরু কিংবা প্রধান ইত্যাদি যে প্রচার করা হয়, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি আমি গ্রেপ্তারের আগ পর্যন্ত এই বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে এটা আমার কোনোদিন জানাও ছিল না, কোনোদিন শুনিও নাই। আমি সেদিন বলেছিলাম যে আপনি একজন বিজ্ঞ বিচারক, আমার একটা লিখিত আছে, আপনারা দেখলে ওখানে দেখতে পাবেন, আদালতে লিখিত দিয়েছিলাম যে আপনি একজন বিজ্ঞ বিচারক, আপনি নিশ্চয়ই জানেন একজন লোক যদি কোনো দল করে এবং সে একজন লেখক হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের নামটা নিয়ে আসবে। সে যদি বক্তা হয় তাহলে তার বক্তব্যের কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের নামটা প্রচার করবে। যদি সে একজন খতিব হয়, অবশ্যই সে তার মুসল্লি, তার কমিটি, তার সহপাঠী যারা কিংবা সহকর্মী যারা, তাদের সঙ্গে গল্প গুজবে হলেও আলোচনা করবে। যদি সে একজন টিচার হয় তো সে ছাত্রদের সঙ্গে কিংবা শিক্ষকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গেও কোনো না কোনো সময় বলবে যে আমার একটা দল আছে। সে একজন লেখক হলে তার লেখাই নিয়ে আসবে। আমি আদালতকে বললাম আমি 4টা অপশনেই কাজ করেছি। আমি একজন টিচার, জামিয়া রহমানিয়া মাদ্রাসার মতো ঐতিহ্যবাহী মাদ্রাসার একজন মুহাদ্দিস, দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও সাইকোলজিস্ট ছিলাম। এরপরে আমি একজন লেখক, আমি একজন ছোটখাটো বক্তা, আমি একজন শিক্ষক, আমি একজন খতিব। আমার কোনো বক্তব্যে কিংবা লেখায় কিংবা কোনো আলোচনায় আমি আনসারুল্লাহ বাংলা টিমের দিকে আহ্বান করেছি বা সমর্থন করেছি বা নিজেকে এই দলের কোনো সাথে সম্পৃক্ত করেছি, এটা যদি প্রমাণ করতে পারেন, আমি আদালতকে বলেছিলাম, তাহলে আর জেলখানার ফাঁসির অন্ধকার মঞ্চে নেওয়ার দরকার নেই। আপনি এখানে ক্রেন এনে আমাকে ফাঁসি কাটতে ঝুলিয়ে সারা বিশ্বে প্রচার করে দেন যে আদালতে মিথ্যা বলার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। আপনারা ওই মামলার রায়টা পড়ে দেখবেন। বলগার রাজীব হায়দার হত্যা মামলার যে জজ সাহেব রায় লিখেছেন, সেখানে পর্যবেক্ষণে পরিষ্কার লিখে দিয়েছেন যে এই জসিমউদ্দিন রহমানী এবং অন্যান্য আসামিগণ সম্পর্কে যদিও বলা হয় যে তারা ছাত্র শিবিরের সদস্য, মানে আমাদেরকে প্রথম শিবির বলা হয়েছিল, আমাকে জামাত বলা হয়েছিল। এরপর লিখেছেন কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কিংবা প্রধান কিংবা গুরু ইত্যাদি মর্মে কোনো তদন্ত হয় নাই কিংবা রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাহলে এখানে পরিষ্কার লেখা আছে। আমি বের হয়ে সে কথা বললাম, কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমি গ্রেপ্তারের পর থেকে কিছু পত্রিকা আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, গুরু, আধ্যাত্মিক নেতা ইত্যাদি প্রচার করার ক্ষেত্রে এমন ভাবে প্রচার করেছে যেটা মনে হয় যেন তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমি বারবার তাদের কাছে প্রমাণ চেয়েছি, বের হওয়ার পরেও চেয়েছি,
আজ পর্যন্ত কোনো প্রমাণ তারা পেশ করতে পারে নাই। সুতরাং আজকে যখন এরকম আমাকে আজকেও দেখলাম যে কোন একটা পত্রিকার পক্ষ থেকে জিডি করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমান। আমি সাংবাদিক বিরোধী নই, এটা স্পষ্ট করে বলি। ভালো সাংবাদিক যারা তাদের প্রশংসা করি। আমার লেকচারে বক্তব্যে কোনো সময় আমি সাংবাদিকদেরকে হেয় করি নাই, বরং সাংবাদিক ভাইয়েরা বলে সম্বোধন করেছি। বাংলাদেশের যে সকল সাংবাদিকরা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, তাদেরকে আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি এবং করছি। সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, সাংবাদিক ফরহাদ মাজার সাহেব, সাংবাদিক ইলিয়াস সাহেব, সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক আবুল আসাদ, সাংবাদিক মুশফিক ফজল আনসারি, মিনার রশিদ, কনক সরোয়ার, খালিদ মহিউদ্দিন ইত্যাদি সহ যেসব সাংবাদিক বাংলাদেশ এবং ইসলামকে ভালোবাসে, দেশপ্রেমিক, তাদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি। আমি মনে করি বাংলাদেশের এই পট পরিবর্তনের রূপকার যারা, তারা এই মুহূর্তে আমার সঙ্গী আছেন। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের রূপকার যদি বলা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই পিনাকি ভট্টাচার্য দাদা, কনক সরোয়ার, আমার ভাই যে ইলিয়াস হোসেন ভাই, এরকম ভাবে আরো যারা আছেন। এরপরে আমার সঙ্গে যে আলেমরা রয়েছেন, হারুনেজার ভাই, এরপরে সগির মিনামদার ভাই। আর সবচেয়ে বড় কথা, কারাগারে আমি একবার বা দুবার দেখা হয়েছিল আমাদের কর্নেল হাসিনুর রহমান সাহেবের সাথে, কারা নির্যাতিত একজন অত্যন্ত মজলুম ভাই। তো মূলত এই ধরনের সাংবাদিক যারা, তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি এবং মনে করি সাংবাদিকরা হচ্ছে দেশের চক্ষু। সাংবাদিকরাই দেশের চিত্রটাকে বিশ্ব দরবারে তুলে ধরে, দেশে কিংবা বিদেশে তারা প্রচার করে। এই সাংবাদিকরা যদি দেশপ্রেমিক হয়, সাংবাদিকরা যদি দেশের জনগণের প্রতি ভালোবাসা রাখে, তো সেই দেশে একটা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার দীর্ঘ কারাবাসের সময় দেখেছি অনেক সাংবাদিক যারা এই দেশের বিরুদ্ধে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিরুদ্ধে বিশেষ করে সব সময় তারা বিদ্বেষ ছড়াতে থাকে, কিভাবে দেশটাকে ধ্বংস করা যায় সেই চক্রান্তে লিপ্ত থাকে, মানুষের বিভেদ তৈরি করা যায়। এর মধ্যে যদি শীর্ষে বলি তাহলে আছেন এই সন্তোষ শর্মা, দৈনিক কালবেলার, যিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আরো কিছু সাংবাদিকের নাম বলছি: শাহাদাত হোসেন পরশ সমকালের, নঈম নিজাম চ্যানেল 24-এর, ফারজানা রূপা 71 টিভির। এরকম আরো অনেক সাংবাদিক আছেন যাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বিদ্বেষের জায়গা হচ্ছে এই দেশের আলেমরা। কোন সুযোগ পেলেই তাদের কিভাবে কলঙ্কিত করবে, এই মিশন নিয়ে তারা বাংলাদেশে নেমেছে। আমি আপনার মাধ্যমে আজকে দেশবাসীকে জানাতে চাই, আমি কোনো সংবাদপত্র অফিস ঘেরাও করতে চাই নাই। এটা আমার একটা রাজনৈতিক বক্তব্য। রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে থাকে অমুকটা ঘেরাও করা হবে, অমুকটা গুড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে যাবে। এগুলো প্রকৃত অর্থে ব্যবহার হয় না, এগুলো রূপক অর্থে ব্যবহার হয়। মূলত এর দ্বারা উদ্দেশ্য হয় সতর্ক করা, সাবধান করা। আমার বক্তব্যটাও এরকমই ছিল যে কালবেলাকে বারবার সাবধান করা হয়েছে। আমি বের হয়ে বলেছি যে অতীতের সবকিছু ক্ষমা করে দিলাম, কিন্তু এই সন্তোষ শর্মারা নিবৃত্ত হয়নি। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই, এই সন্তোষ শর্মা শুধু একা নন। আমি গ্রেপ্তারের পরে এই লোকের বন্ধুত্ব ছিল নিবারণ চন্দ্র বর্মনের সাথে, বন্ধুত্ব ছিল আরো কয়েকজন পুলিশ ডিবি কর্মকর্তার সাথে, যাদেরকে সে তথ্য দিত এবং এই তথ্য তাদের থেকে নিত। এরা পরস্পর যোগসাজশ করে জঙ্গি বানাতো, নিজেরা দাওয়াত দিত, বিভিন্ন জঙ্গিদের অপপ্রচার তাদের বিভিন্ন জনকে দিত।
আমি এমনও কারাগারে পেয়েছি যারা বলেছে যে আমাকে দাওয়াত দিয়েছে একজন পুলিশ অফিসার, দাওয়াত দিয়েছে, আমাকে বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করেছে, অস্ত্র দিয়েছে, বোম দিয়েছে। যেই না বোম মারতে গেছি আমাকে গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিটাই। সেই লোকগুলো হচ্ছে এই নিবারণ চন্দ্র বর্মন এবং সন্তোষ শর্মার মতো সাংবাদিকরা। নিবারণ চন্দ্র বর্মন হচ্ছে ডিবির তৎকালীন একজন বড় অফিসার, এখন সম্ভবত পার্বত্য অঞ্চলে কোনো জায়গায় পোস্টিং আছে। এই লোকটা হিন্দু, কিন্তু সে ইসলামিক স্টাডি নিয়ে মাস্টার্স করেছে, শুধুমাত্র বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য মিশন নিয়ে নেমেছে। কাজেই এই সন্তোষ শর্মারা, আমি যখন গ্রেফতার হলাম আমার চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করেছে যাতে আমি কাউকে না, আমাকে জমটুপি পরে দেওয়া হয়েছে। এরপরে সেখানে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। আমি এদেশের আলেমদেরকে বলতে চাই, আমাকে জিজ্ঞাসাবাদের সময় এই সাংবাদিক এবং আরো কয়েকজন সাংবাদিক ছিল যারা মজাক করে বলেছিল, রহমানী সাহেব আল্লাহ তো এখন ব্যস্ত আছেন, তিনি এখন আমাদেরকে একটা থ্রেট দিয়ে রেখেছেন, এটা কোরআনে আছে, বলেন তো কোন জায়গায় আছে? আমি বুঝতে পেরেছি যে তারা সূরা আর রহমানের একটা আয়াতের অপব্যাখ্যা করছে। ইয়াসআলুহু কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এই আয়াতে ভুল ব্যাখ্যা করেছে। আমি বুঝতে পারলাম যে এই নিবারণ চন্দ্র সন্তোষ শর্মারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করার জন্য কত পড়াশোনা করে, কত কষ্ট করে যাচ্ছে। এই দ্বারা উদ্দেশ্য ছিল আমাকে খেপানো, যে আমি খেপে গিয়ে তাদের বিরুদ্ধে যেন অনেক কথা বলি, এই বিষয়গুলো ছিল। তো আমি সেজন্য বলবো যে আমার বক্তব্য পত্রিকার বিরুদ্ধে নয়, মূলত আমার বক্তব্য মূলত এদেশের কোনো সাংবাদিকদের বিরুদ্ধে নয়। আমার বক্তব্যকে সবসময় ভুল ব্যাখ্যা করা হয়। বাংলাদেশে কত লোকে কত বক্তব্য দেয়, তা নিয়ে কোনো হইচই হয় না। আমার কথা কোন জায়গায় শব্দটা একটু ভুল হলো, কোন জায়গায় শব্দটা একটু কঠিন হয়ে গেল, এটা নিয়ে তোলপাড় হয়ে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই সন্তোষ শর্মাদের সবচেয়ে বড় শত্রুতার কারণ হচ্ছে দেশের ওই সমস্ত আলেমরা যারা ওদের তথ্যগুলো জানে, ওদের গোপন রহস্যগুলো ফাঁস করে দিতে পারে। আমি বলবো আল্লামা সাইদি সাহেব ওদেরই রোশানলে পড়েছিলেন, জসিমউদ্দিন রহমানী ওদের রোশানলে পড়েছিলেন। শুধুমাত্র আমরাই না, বাংলাদেশের যে কোনো আলেম যদি একটু তথ্যবহুল আলোচনা করে, ওদের চক্রান্তগুলো ফাঁস করে দেওয়ার মতো যোগ্যতা রাখে, তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয়। নতুবা হেফাজত নেতারা তো জঙ্গি নয়, তারা তো একটা প্রতিষ্ঠিত দলের সদস্য। তাদেরকে দুর্নীতির মামলা দেওয়ার জন্য সব আয়োজন করা হয়েছিল, আমাকে দেখানো হয়েছিল। এমনকি চরমনার পিসাবকেও যাতে করে সে তাদের মতের বাইরে যেতে না পারে, ঘাড় বাঁকা করতে না পারে, সেজন্য ঘাড় সোজা করার, এই ভাষাগুলো তাদের ঘাড় সোজা করার জন্য দুর্নীতি দমন দিয়ে তাদের ফাইল তৈরি করেছিল। এরপরে মামুনুল হক সহ আরো যারা, তাদের তো জানেনি। মূল উদ্দেশ্য ছিল এই দেশের ইসলামের যে স্পিকার গুলো, দেশ প্রেমিক ইসলাম প্রেমিক যে স্পিকার গুলো, মুখপাত্র গুলো, এরা যাতে করে জনগণের কাছে বিতর্কিত হয়ে যায়, ঘৃণার পাত্র হয়ে যায়, জনগণকে বিচ্ছিন্ন করা যায়। এই যে একটা বিশাল পরিকল্পনা, তারই শিকার হচ্ছে আমি, তারই শিকার হয়েছিল মামুনুল হক, তারই শিকার হয়েছিল হেফাজতের নেতারা, তারই শিকার হয়েছিল সাইদি সাহেব, তারই শিকার হয়েছিল ইতিপূর্বেও আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব। এই সরকারের আমলেই সবকিছু ঘটেছিল, সেই বিগত সরকার হাসিনা সরকারের যুগে। মূলত হাসিনা সরকার বাংলাদেশে এসেই ছিল, হাসিনা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এবং এদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। সেজন্য তিনি কি কি করেছেন আমি বিস্তারিত বলতে গেলে এটার জন্য একটা আলাদা সময়ের প্রয়োজন হবে। ওই পয়েন্টটাতে আলোচনা থাকতে চাই, সেটা হচ্ছে যে সাংবাদিকরা আপনি বললেন যে আপনাকে প্রশ্ন করতো ওই সময় কয়েকজন, কালকে আপনি যেটা বলছিলেন যে কয়েকজন সাংবাদিক আপনার ওইখানে থাকতো, এরা কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন করতো, আপনার কাছে কি জানতে চাইতো?
মানে মানে এরা আপনাকে মূলত এই যে বলা হয় যে আপনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক নেতা, এই সে একবার এক এক ধরনের কথা বলছে। আপনি নাকি মেজর জিয়া যিনি ছিলেন তাকেও নাকি আপনি আপনার সহচর হিসেবে আপনি তাকে শিক্ষা দিয়েছেন, এই ধরনের কথা বলা হয়ে থাকে। তো সাংবাদিকরা যখন থাকতো তাদের কাছে কি আপনি এইসব কথা বলতেন? কারণ আমরা বিভিন্ন পত্রিকাগুলোতে এই খবরগুলো দেখেছি। বিষয়টা হচ্ছে এই সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হতো, তাদের সামনে জিজ্ঞাসাবাদ করা হতো, বরং এই সাংবাদিকরাই খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতো। পুলিশ অত কিছু জিজ্ঞাসা করা, কারণ তারা জানে যে আমরা তাকে এমনি ধরে নিয়ে এসেছি, সে এত কিছু জানে না। কিন্তু এই সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে কেমনে এক একটা মিথ্যা কথা বের করবে বা বলাবে, এই জন্য নানান রকম পায়তারা করেছে। মেজর জিয়ার বিষয়টা আমি বলি, মেজর জিয়া নামে আসলে কেউ আছে কিনা এটা আমার জানা নেই, কারণ আমি একজন মাদ্রাসার ছাত্র। মেজর জিয়া আমার কাছে কেন আসবে? মেজর জিয়া তো আমার কাছে আসার কোনো প্রয়োজনই নেই। এবং বলে যে মেজর জিয়া নাকি খুব মেধাবী, মেজর জিয়া নাকি খুব এই সেই, এরকম অনেক প্রচার করেছে এই পুলিশরাই আমাকে স্বীকার করাবার জন্য, বোঝানোর জন্য যে আপনি মেজর জিয়াকে দেখেন নাই, দেখলে আপনি আরো ভালো কাজ করতে পারতেন। আমরা জানি আপনি মেজর জিয়াকে কখনো পান নাই, পাইলে ভালো হতো, কিন্তু আপনাকে আমরা অনেক বড় করবো। এমনকি এই পুলিশগুলো বলতো যখন মহান সাহেব আপনার একটা চারা লাগাইছি আমরা, এটা অনেক বড় করব, আমাদের অনেক বড় মিশন আছে। এমনকি তারা এইবারও আমি যখন এই জামিনে বের হলাম, তাতে বের তো হইলে আমি, আপনারা জানেন যে শেখ হাসিনার শেষ দিকে আমার সব মামলায় আদালত থেকে জামিন হয়েছিল। আমাকে অফিসে আনা হলো, অফিস থেকে জামিনের সব সাইনপত্র নেওয়া হলো, দস্তখত দেওয়া হলো। অফিসের ভিতরেই এই ইমরান, অর্থাৎ এই ডিবির একজন এডিসি ছিল, ডিবির যে সিডিডিসির এডিসি ইমরান, এর সাথে আরো কয়েকজন, এরা অফিসের ভিতরেই বসা ছিল। তাদের হাতে তুলে দেওয়া হলো। 3টা গাড়ি বাইরে দাঁড়ানো ছিল, মাঝখানে গাড়িতে আমাকে উঠানো, উঠে একটা জমডুবি করে দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো সিডিডিসি ভবনে। আপনারা জানেন যে এখন সব জায়গায় সিসি ক্যামেরা আছে, জেলখানার ভিতরে আছে, জেলখানার গেটের বাইরে আছে। আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো সিডিডিসি ভবন, সেখানে সামনে ক্যামেরা আছে। এমনকি আমাকে ওই সিডিডিসি ভবনের দোতলায় যে রুমটা রাখা হলো তার সামনে 2টা সিসি ক্যামেরা রাখা আছে। এখানে এই যে সাংবাদিক সন্তোষ শর্মা নিজে গেছে, আমাকে কি এবারে জিজ্ঞাসাবাদ করেছে, অথচ সেই এবার প্রচার করে রহমানি বের হয়ে গেছেন, কোথায় গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, দেশের জন্য হুমকি, কিভাবে তার জামিন বাতিল করা যায়, এই জন্য আবার একজন আইন বিশেষজ্ঞ তৈরি করেছে এই যে লোকটা। এবং এর সাথে আরো কয়েকজন ছিল, তারা কিন্তু দেখে এসেছে আমি কোন জায়গায় আছি। আচ্ছা ধরি তাদের কথাটাই তারা জানে না, তারা এত কিছু বের করতে পারে, তা আমাকে যে দিনে দুপুরে অপহরণ করলো, আমি কই গেলাম তাদের তো খোঁজা দরকার ছিল, যে সিসি ক্যামেরা তালাশ করে দেখি উনি গেট থেকে বের হলেন কিভাবে, মেইন গেট দিয়ে বের হয়ে কোথায় গেলেন, এইটা তো তাদের খোঁজা বের করার দরকার ছিল। কই, তারা তো বের করেন নাই। তারা প্রচার করলেন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কোনো আত্মগোপনে চলে আছি, এরপরে আবার আমাকে ধরা হচ্ছে, তালাশ করা হচ্ছে। হ্যাঁ, আমাকে পাবেন কি করে? আপনারা তো লুকিয়ে রেখেছেন, আপনারা আমার সাথে নিয়মিত যাতায়াত করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। কয়েকটা গ্রুপ আমার সাথে বসেছে, এর মধ্যে সাংবাদিক ছিল, এদের একটা গ্রুপ ছিল, আরো গোয়েন্দা বিভাগের বিভিন্ন গ্রুপ ছিল, একটা দুটো। আমাকে যে কয়দিন গুম করে রেখেছিল, অপহরণ করেছিল, একটা মুহূর্তের জন্য, রাতে দিনে একটা মুহূর্তের জন্য আমাকে বিশ্রাম দিতে, একবার একটু বিশ্রাম আসছে, আরেক গ্রুপ আছে হাজির, আবার পাঠিয়ে আরেক গ্রুপ হাজির, গ্রুপের পর গ্রুপ আসতেছে আর যাচ্ছে। তার মানে এমন একটা বিশাল নাটক সাজানো হচ্ছিল যে যেন আমি বাংলাদেশের না, পুরা দুনিয়ার একজন বিশাল কেউ। তো এই ক্ষেত্রে এই ভূমিকা ছিল এদেরই। আমাকে জমটুপি পরানো হলো, এরপরে নির্যাতন তো কি কি করেছে আমি সবগুলো বলতে গেলে আবার আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো কেন? মানে এগুলোর পেছনে কি কোনো সংবাদ মাধ্যম বা কেউ জড়িত মনে করেন? অবশ্যই সংবাদ মাধ্যম জড়িত। কারণ দেখেন, হাসিনা সরকারের অনেক দোষ আছে, ঠিক আছে, কিন্তু হাসিনা সরকারকে ধ্বংস করার পিছনে যে লোকগুলোর সবচেয়ে বড় ভূমিকা, সেই লোকগুলো হচ্ছে এই সাংবাদিকরা। এই সাংবাদিকরা মূলত নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শেখ হাসিনা সরকারকে এগুলো বুঝাতো যে এই লোকগুলো এই সেই। এটা হচ্ছে ওদের একটা যে কর্মসূচি, ওদের যে একটা চক্রান্ত ষড়যন্ত্র, এটা বাস্তবায়ন করার জন্যই।
কাজে সেক্ষেত্রে এরা যত প্রচার করেছে আমাকে নিয়ে এত প্রতিবেদন করার, আপনারা বুঝবেন যেহেতু আপনারা সাংবাদিক, যে এদের এত মাথা ব্যথার কারণটা কি, যে আমি কই গেলাম, কি করতেছি। পুলিশরা যা না জানে তার চেয়ে বেশি ওনারা জানেন। তো ওনারা এত কিছু জানেন, এটা কেন জানলেন না যে আমি কই গেলাম, কেন তারা খুঁজতে গেলেন না? তো এই জন্য আমি মনে করি যে এই সাংবাদিকগুলোর যে চক্রান্ত, তাদের যে ইচ্ছা, এটা হলো একটা ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এই দেশকে একটা অশান্তি সৃষ্টি করা যায় কিভাবে, সেটাই। এই যে সর্বশেষ যেটা হলো, আমি একটা বক্তব্যে বলেছি ওদের ঘেরাও করা হবে, দখল করা হবে, এটা এমন কিছু না। যদি সত্যি আমার এরকম কর্মসূচি হতো তাহলে আমি তারপরে এটা নিয়ে কাজ করতাম। আমি তো তারপরেও কয়েকটা বক্তব্য দিয়েছি, বিভিন্ন মাহফিল করেছি, আমি তো কোনো জায়গায় আর বলি নাই। তার মানে ওটা একটা, এইগুলোকে আরবিতে বলা হয় জাজার ও তাওবীর। সব ভাষাতেই এটা আছে, সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, ভয় দেখানোর জন্য এগুলো বলা হয়। এগুলোকে বলা হয় মাজাজ, রূপক অর্থে ব্যবহার করা হয়, প্রকৃত আপনি অর্থে কালকে আমাকে এটা নিয়ে আপনার সাথে কালকে যখন কথা হচ্ছিল, আপনি আমাকে বলছিলেন যে হ্যাঁ ইলিয়াস ভাই, আমরা এটা দখল করতেই চাই। এটা আপনাদের মতো বাংলাদেশে যারা দেশপ্রেমিক সাংবাদিক আছে তাদের জন্য আমরা দখল করতে চাই। আমরা ভারতের হাত থেকে এটা দখল করে বাংলাদেশি সাংবাদিকদের নিয়ন্ত্রণে দিতে চাই। আমরা কোনো পত্রিকা অফিস বন্ধ করতে চাই না। আপনি বলছিলেন এটা। জি, এটা তো আমি এখন ব্যাপার হচ্ছে, বিষয়টা হলো এরকম যে আমরা দখল করে কি করবো? আমি কি পত্রিকা অফিসকে আমার অফিস বানাবো? রাইট। এটা কি আমার দাদা, আপনি আজকে একটা ভিডিও দিয়েছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাপারে। তো আমি যদিও ভিডিওটা এখনো দেখি নাই, আমি আমার এই কাজের কারণে দেখা হয়নি আজকেরটা। আপনি হ্যাঁ, শুধু ডেইলি স্টার। আচ্ছা, তো পিনাকি দাদার